কাব্য চলে যেতে নিলেই নদী কাব্যের হাত ধরে বলে, কোথায় যাচ্ছ কাব্য? আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। যা বলার তাড়াতাড়ি বলো। তুমি তো জানো আমি তোমাকে কি বলতে চাই। হ্যাঁ জানি, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ভালোবাসি কাব্য। এই কথাটি শুনেই পরী সেখানে মাথা ঘুরে পড়ে যায়। এটা দেখে কাব্য একটু আশ্চর্য হয়, কারণ কি এমন হলো যে পরী মাথা ঘুরে পড়ে গেল। এটা দেখে নদী বলে ওঠে, এই পরী, তোমার কি হলো? এই কথা বলো। কাব্য তড়িঘড়ি করে বলে, ও মাথা ঘুরে পড়ে গিয়েছে, একটু পানি নিয়ে আসো তুমি। কাব্যের কথা মতো নদী পানি আনার জন্য চলে যায়। ঠিক সেই সময় পরী চোখ খুলে উঠে বসে। এটা দেখে তো কাব্য পুরোই অবাক। এই, আপনার না জ্ঞান ছিল না? পরী বলে উঠল, কে বলল আমার জ্ঞান ছিল না? হ্যাঁ, কাব্য বলে, আমি তো নিজেই দেখলাম। পরী বলে, যা দেখেছেন সব ভুল দেখেছেন। তার মানে আপনি এতক্ষণ সব নাটক করেছেন? হ্যাঁ, নাটক করেছি। আপনি তো জঘন্য খারাপ একটা মেয়ে। আমার স্বামীকে আমার সামনে অন্য কেউ প্রেম নিবেদন করবে আর আমি সেটা মেনে নেব? এই, একদম চুপ। চুপ করলাম। কলেজের কোনো ছেলেমেয়ে যদি জানে যে আপনি আমার বউ হন, তবে আপনাকে আমি নিজের হাতেই খুন করব বলে দিলাম। তোমার মনটা এত নিষ্ঠুর কেন? হ্যাঁ কাব্য, একটুও ভালোবাসা বা বিশ্বাস নেই? সেটা আপনাকে বলতে হবে না। এমন সুন্দরী একটা বউ পেয়েছো, তবুও তার মূল্য দিচ্ছ না। এমন সময় আসবে আমাকে খুঁজবে, কিন্তু পাবে না। আপনার মতন পতিতালয়ের মেয়েকে খুঁজবে এই কাব্য? আচ্ছা একটা কথা বলি, আপনাকে কেউ না করেছে নাকি বলতে? বলুন। এত ভালো তুমি যে পতিতালয়ের খারাপ মেয়েদের দেহ খাইতে কেন গিয়েছিলে? মানে কেন? আমার কথা বোঝা যায় না? তুমি এত ভালো তো পতিতালয়ে কেন গিয়েছিলে? কি এমন ছিল ওই পতিতালয়ের মেয়েদের যা আমার নেই? ভালো লেগেছে তাই গিয়েছি। তো আমাকে ভালো লাগে না? না। আর হ্যাঁ, আমি নদীকে অনেক ভালোবাসি। কোনোভাবে যদি নদী এইসব জানতে পারে, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে দিলাম। ঠিক আছে। এমন সময় নদী একটি জুসের বোতলে করে পানি নিয়ে আসলো। নদী বলে ওঠে, পরী দেখি ভালো হয়ে গিয়েছে। কি হয়েছিল আমার? জানি না, হঠাৎ করে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছো। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ক্লাসরুমে গেলাম। ঠিক আছে। পরী ক্লাসরুমে যাবে এমন সময় কাব্যকে উদ্দেশ্য করে একটি কথা বলে। পরী বলে, ভাইয়া, নদী কিন্তু আপনাকে খুব ভালোবাসে, কখনো ওকে কষ্ট দিয়েন না। পরী কথাটি শুনে কাব্য চুপ হয়ে থাকে, কোনো কথা বলে না। এরপরে যখন পরী চলে যায়, সাথে সাথে কাব্য নদীকে প্রপোজ করে। কাব্য বলে, এই নদী, তুমি কি আমার সেই জ্যোৎস্না রাতে চাঁদ দেখার সঙ্গী হবে? তুমি কি আমার সেই স্বপ্নে দেখা দুষ্টু মিষ্টি বউ হবে? কথা দিলাম, আমার এই হৃদয়ে শুধুমাত্র তোমার নামটি লিখে রাখবো চিরস্থায়ীভাবে। কাব্যের এমন প্রপোজ করার স্টাইল দেখে নদী ইমপ্রেস হয়। নদীও ভীষণ পরিমাণে কাব্যকে মন থেকে ভালোবাসে। নদী বলে ওঠে, হ্যাঁ প্রিয়, আমিও তোমার প্রথম ও শেষ ভালোবাসা হতে চাই। রাখবে তোমার ওই বুকে আমাকে তোমার প্রিয়তমা করে? প্রিয়, আমি চাই তুমি আমার প্রিয়তমা হয়ে আমার পাশে চিরটা কাল থাকো। অনেক ভালোবাসি তোমায়। আরেকটি কথা শোনো। নদী বলে ওঠে, একটি কথা কেন, হাজারটা কথা শুনতেই আমি রাজি আছি। তুমি ওই মেয়েটির সাথে কথা বলবে না। কোন মেয়েটার সাথে? এই তো এখনই যে মেয়েটা তোমার সাথে ছিল। ও, পরীর কথা বলছো? কিন্তু পরী তো খুব ভালো মেয়ে। এত কিছু জানতে চাই না আমি, কারণটা বলবে প্লিজ? এত কথা বলো কেন বুঝতে পারছি না তো। যা বলছি তাই করবে। তোমার সব কথা শুনতে আমি রাজি আছি কাব্য। সেটাই, যদি কখনো ওর সাথে কথা বলো তবে কিন্তু আমাকে হারাতে হবে। ঠিক আছে, কখনোই কথা বলবো না আর, তোমাকে আমি কথা দিলাম। এই তো লক্ষ্মী মেয়ে। জানো কাব্য, তোমার জন্য আমি পৃথিবীর সব কাজ করতে পারি। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। ঠিক আছে, এখন ক্লাসে চলো। চলো।
এরপরে নদী ও কাব্য দুজনেই ক্লাসরুমে চলে আসে। কাব্য এসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। এইদিকে নদী এসে পরীর সাইডে বসে পড়ে। হ্যাঁ নদী, কি হলো? কাব্য কি রাজি হয়েছে? নদী নিশ্চুপ। পরী বলছে, এই বলো না কি হয়েছে, আমার শুনতে খুব ইচ্ছে করছে। আবারও নদী নিশ্চুপ। বলো কি সমস্যা, এমন চুপ করে আছো কেন? এইবার নদী মুখ খোলে, বলতে থাকে, তুমি আমার সাথে আর কখনো কথা বলো না পরী। আমি তোমার সাথে কথা বলতে চাই না। কিন্তু কেন? কি এমন করলাম আমি যে তুমি কথা বলতে চাও না? জানি না, বলেছি কথা বলবো না তো কথা বলবোই না। কথাটি বলেই ব্যাগটা নিয়ে অন্য একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। পরী মনে মনে ভাবে, আশ্চর্য, বুঝলাম না কি এমন করলাম যে তার জন্য এমন করছো তুমি নদী। নিশ্চিত কাব্য কিছু একটা বলেছে, তার জন্যই নদী কথা বলছে না। তো কি আর করার, পরী মন খারাপ করে বসে আছে। ঠিক এমন সময় কেউ একজন বলে ওঠে, আজ আর ক্লাস হবে না, আজ ছুটি। ছুটির কথাটি শোনার সাথে সাথে নদী ও কাব্য দুজনেই হাত ধরে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এটা দেখার পরে পরীর বুকটা কেমন যেন কম্পন দিয়ে উঠছে, কারণ নিজের স্বামী যখন অন্য একটি মেয়েকে ভালোবেসে হাত ধরে ঘুরে বেড়ায় তখন কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কলেজ শেষে পরী সোজা বাসায় চলে আসে কোনো রকমে, কারণ পরী এ রাস্তা ভালো করে চেনে না, তাই আসতে একটু কষ্ট হয়েছে। বাসায় আসার সাথে সাথেই কাব্যর মা বলে ওঠে, কাব্য কোথায় বৌমা, তুমি একা কেন আসলে? পরী বলে, মা, আপনার সন্তান হয়তো ঘুরতে গেছে কোথাও। ঘুরতে গেছে মানে? ঘুরতে গেলে তো তোমাকে নিয়ে যেতে পারতো। আমি গেলে কি মান সম্মান থাকতো আপনার সন্তানের? কেন মান সম্মান থাকবে না কেন শুনি? এমন পরীর মতন একটা বউ থাকতে কেউ একা ঘুরতে যায়? ও আসুক আগে, তারপর দেখিও কি করি ওর। থাক মা, কিচ্ছুটি বলিয়েন না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি তোমাকে। ঠিক আছে মা। এরপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পরী ঘুমিয়ে পড়ে। এতটাই ঘুম ধরেছিল যে পরী ঠিক রাত 10টায় ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে কাব্যকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তাই কাব্যর মায়ের রুমেই চলে যায়। মা, এখানে কি কাব্য আছে? কই, ও তো এখনো আসেইনি। তোমার কাছে গেলাম যে কাব্যকে একটু ফোন দাও, কিন্তু তুমিও দেখি ঘুমিয়ে আছো, এখনো ওঠোনি, তাই ফিরে চলে এসছি। আমাকে ডাকতেন তো একটু মা। না, ঘুমের মধ্যে কাউকে ডাকা উচিত না। আচ্ছা আমি ফোন দিচ্ছি। এরপরে পরী বেশ কয়েকবার ফোন দেয় কাব্যকে, কিন্তু ফোনটা রিসিভ করে না। তাই একটু টেনশন করতে থাকে কাব্যর মা ও পরী, কারণ কখনো এমন করেনি কাব্য। তো কি আর করার, কাব্যর জন্য দুজন ওয়েট করতে থাকে। রাত যখন ঠিক 1টা বাজে, এমন সময় একজন লোক আসে। এসেই বলে যে কাব্য নাকি মাতাল অবস্থায় আছে। আপনার সন্তান ওই যে রহিমের দোকানে আছে না, ওখানে বাজে কথা বলছে। পরী বলে ওঠে, কি বলেন আপনি? কাব্য কেন মাতাল অবস্থায় থাকবে শুনি? সেটা আপনি নিজে গিয়েই দেখুন না, আমি মিথ্যা বলছি না সত্য বলছি। তো লোকটির কথা মতো পরী ও কাব্যর মা সেখানে যায়। গিয়েই দেখতে পায় যে সত্যিই তো কাব্য নেশা করে এখানে মাতলামি করছে। হেই কাব্য, তুই কি করছিস এখানে? হ্যাঁ, আর এসব কি? কাব্য বলে ওঠে, এই কে তুমি? হ্যাঁ, আমার নাম জানো কেমনে? কে আমি মানে? আমি তোর মা। কোন মা? কিসের মা? আমার কোনো মা নেই, বুঝছো? কথাটি বলার সাথে সাথেই কাব্যর মা কষে একটি থাপ্পড় দেয়। বেয়াদব ছেলে কোথাকার, এই তোর কাজ? এতটা নেশা করেছিস যে নিজের মাকে পর্যন্ত চিনতে পারছিস না? ও, তুমি আমার মা? তো তোমার পাশে ওই মেয়েটি কে? পরীর দিকে উদ্দেশ্য করে কথাটি বলে কাব্য। মা বলে, কে মানে? তুই পরীকেও চিনতে পারছিস না? কোন পরী মা? যেই পরী রাতের আকাশে উড়ে বেড়ায়? থাক, চিনতে হবে না তোকে। কাব্যর মুখে এমন কথা শুনে সেই দোকানের মানুষগুলো হাসতে থাকে। একজন তো বলেই ওঠে, আপনার সন্তান নেশা করে, এটা তো জানতাম না। বাবা কত ভালো ছিল, আর তার সন্তান নেশাখোর। এই কথা শুনে কাব্যর মায়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপরে কাব্যকে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে আসে ওর মা ও পরী। বাসায় এসে কাব্যর মা বলছে,
ছি ছি কাব্য, তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, মানুষের সামনে তোকে নিয়ে কত প্রশংসা করি, আর আজ তুই সব কিছু ধুলোই মিশিয়ে দিলি। কাব্য বলে, এই একদম চুপ করো, এত কথা আমি শুনতে চাই না। পরি বলে, মা আজ থাক, আজ কিছু বলেন না, ওকে আজ এসব বলে কিচ্ছুটি হবে না, কারণ ও নেশার ঘোরে আছে। আমি ভাবতেই পারছি না পরি, কাব্য এমন একটি কাজ ঘটিয়ে ফেলবে। কাব্যের মা কাঁদতে কাঁদতে কথাটি বলে ওঠে, মা বুঝতে পারছি, জানো বৌমা, আমার ছেলেটা কখনো নেশা করেনি, আজ যে হঠাৎ কি হলো ওর বুঝলামই না। পরি বলে, ঘুরতে গিয়ে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে এমনটা করেছে মা, কিন্তু ওর বন্ধুগুলো তো এমন না। এই কথা শুনে পরি মনে মনে বলতে থাকে, আপনার সন্তান কোন বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল সেটা আমি ভালো জানি। পরি তারপর বলে, আচ্ছা মা, কাব্যকে আমি রুমে নিয়ে যাচ্ছি, ওর ঘুমের প্রয়োজন আছে। ঠিক আছে মা, যাও রুমে। এরপরে পরি কাব্যকে রুমে নিয়ে আসে। পরি বলে, কাব্য তোমার কাছে এমনটা আশা করিনি। কাব্য বলে, তো কি হয়েছে শুনি, তুমি নেশাও করো? ভাবতেই ঘৃণা লাগছে আমার। হ্যাঁ করি, আরও করব, তাতে তোর কি? আমার কিচ্ছু না, ঘুমাও এখন তুমি। এরপরে কাব্যকে বিছানায় শুইয়ে দিয়ে পরি নিজের পোশাকগুলো চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। তো ওয়াশরুম থেকে এসে পরি পোশাকগুলো চেঞ্জ করে, রাতে যে পোশাকটা পরে ঘুমায় সেই পোশাকটি পরছে। ঠিক সেই সময় কারোর হাতের ছোঁয়া পায় পরি, আর সাথে সাথেই পিছন ঘুরে তাকায়। পরি বলে ওঠে, কাব্য তুমি ঘুমাওনি? আর এখানে কি করছো? না ঘুমাইনি, তোর কাছে এসেছি। আমার কাছে এসছো মানে? কেন এসেছি বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। বুঝতে পারছিস না তো চুপ করে থাক, আমি কি করছি সেটা করতে দে। কি করবে তুমি? চুপ থাকতে বলছি না তোকে। তো কাব্যের এমন হুমকিতে পরি চুপ হয়ে যায়। এদিকে পরি চুপ হওয়ার সাথে সাথেই কাব্য তার শরীরে স্পর্শ করতে থাকে। পরি বলে ওঠে, হেই কাব্য, কি করছো এসব? তুমি আমার শরীরে স্পর্শ করছো কেন? কাব্য বলে, আমার মন তাই করছি। না, তুমি আমার শরীর স্পর্শ করতে পারো না। সবাই ভাবতে পারেন কাব্য তো পরীর জামাই, তবে পরি এমন করছে কেন? কেন বাধা দিচ্ছে? আসলে পরি জানে যে কাব্য তাকে ভালোবাসে না, বরং অন্য একটি মেয়েকে ভালোবাসে। তাতেই আবার ডিভোর্সের কথা উঠেছে। এই জন্য পরি চাইছে না কাব্য যেন খারাপ কিছু না করে। কাব্য বলে, তুই আর একটি কথা বললে খুব খারাপ হবে কিন্তু। এই কথাটি বলি কাব্য পরীকে কোলে তুলে নেয়। কাব্যের এমন পাগলামি দেখে পরি নিজেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কাব্যর কাছে কোনোভাবেই যেন রক্ষা পাওয়া আজ সম্ভব না। পরিও জানে আজ আর রক্ষা নেই, কারণ কাব্য নেশার ঘোরে আছে। ও নিজেই জানি না ও কি করতেছে। তবুও শেষবারের মতন পরি বলে ওঠে, হেই কাব্য, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার সাথে এমন কাজ করো না। তোমার দুটি পায়ে পড়ি আমি, তুমি তো আমাকে ডিভোর্স দেবে বলেছ, তবুও কেন আমাকে নষ্ট করছো? কি দোষ আমার? কাব্য নিশ্চুপ। কাব্যর সাথে উঠে না পারায় পরি শেষ পর্যন্ত নিজেকে বিলিয়ে দেয় কাব্যর কাছে। পরি মনে মনে ভাবতে থাকে, বাধা দিয়ে কি হবে, আমার সব কিছু তো ওরই। আর যদি কোনোভাবে একটি বাচ্চা হয় তবে কখনো সংসার ভাঙা সম্ভব হবে না। এইসব হাজারটা চিন্তা ভাবনা করে নিজেকে শেষ পর্যন্ত কাব্যের হাতেই তুলে দেয়। এদিকে কাব্য নেশা অবস্থায় থাকার কারণে কিচ্ছু বুঝতে পারছে না ও কি করছে না করছে। হয়তো সজ্ঞানে থাকলে এমনটি করতো না। তো এই ভেবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন পরি ঘুম থেকে ওঠার আগেই কাব্য ঘুম থেকে উঠে পড়ে। উঠেই উপলব্ধি করে কাল রাতের ঘটনা, আর এসব ভেবেই চিৎকার করে ওঠে কাব্য, এই তুই আমার খাটে কি করছিস? হ্যাঁ, তুই থাকবি তো সোফায়, কিন্তু তুই আমার এখানে কি করছিস? কাব্যের এমন চিৎকারে পরির ঘুম ভেঙে যায়। পরি বলে ওঠে, এই কি হয়েছে, এমন চিৎকার করছো কেন শুনি? কাব্য বলে, তুই আমার খাটে কি করছিস? কেন, ছেলে দেখলে শরীর ঠিক থাকে না নাকি? পরি বলে, সেটা তুমিই ভালো জানো আমার থেকে। কাব্য বলে, আমি জানি মানে? হ্যাঁ, তুমিই জানো ভালো আমার থেকে। ছি, তোকে ভালো ভাবছিলাম, কিন্তু তুই তো দেখি অনেক জঘন্য। পরি বলে ওঠে, এই একদম চুপ করো, একটাও বাজে কথা বলবে না বলে দিলাম। কাল রাতে নেশা করে কি করেছো সেটা ভুলে গেছো? কাব্য বলে, মানে?
এত মানের উত্তর দিতে পারবো না। উত্তর পেতে হলে তোমার মায়ের কাছে গিয়ে নাও। সেটা তো নেবই, তার আগে তুই বল, তুই এমন কাজ করার সাহস কোত্থেকে পেলি? কিসের সাহস? তুই আমার কাছে শুয়েছিস কেন বল? ভালো লাগছে তাই শুয়েছি, কোনো সমস্যা আছে? তুই যদি আর কখনো এমন ভুল করিস তো সেই দিনই তোর শেষ দিন হবে এই বাসায় থাকার, দেখা যাবে। এরপরে কাব্য ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। প্রায় 6-7 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হয়ে এসেই দেখে এখনো পরি শুয়ে আছে। এই, ওঠ আমার বিছানা থেকে। রাতে তো ঠিকই কোলে করে নিয়ে আসছো বিছানায়, এখন শুয়েছি তো সমস্যা কি হয়েছে শুনি? এই, একদম বাজে কথা বন্ধ করবি। আমি বাজে কথা বলি না, নিজেই বলেন। আমার রুচি এতটা নিচে নামে নাই যে তোর মতন মেয়েকে আমি কোলে তুলে বিছানায় নিয়ে আসবো। সেটা জানি নেশাখোরেরা কি কি করতে পারে আর কি কি পারে না। এই কথাটি শুনে কাব্য একটু চুপ হয়ে যায়। পরি বলে, নিশ্চুপ কেন? হ্যাঁ, নেশা যখন করো তখন মনে থাকে না এই নেশার প্রভাব কি পড়ে, কি হতে পারে? দিয়েছো তো কাল রাতে তোমার বাবা মায়ের মান সম্মান মাটিতে মিশিয়ে। কি হয়েছে সব খুলে বলো আমায়। পরি বলে, কাল রাতে নেশা করে রহিমের দোকানে মাতলামি করেছো, মনে আছে কি? কাব্য হাসে আর বলে, আমি মাতলামি করেছি? বিশ্বাস হয় না আমার। তো তোমার মায়ের কাছে গিয়ে শোনো কি করেছো আর কি না করেছো। কথাটি শুনেই কাব্য তার মায়ের কাছে তার রুমে চলে যায়। তোমার মৃত্যুর পরে ভেবেছিলাম কাব্যকে আমি মানুষের মতন মানুষ করব, কিন্তু সেটা হলো না। কাব্য রুমে এসেই দেখে যে বাবার ছবি দেখে দেখে তার মা এইসব কথা বলছে। এটা দেখে কাব্যের সত্যিই খারাপ লাগে অনেক। কাব্য বলে ওঠে, মা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে কাল কিছু বন্ধু ভুল করেই আমাকে এসব খাইয়ে দিয়েছে। মা নিশ্চুপ হয়ে আছে। মা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আর কখনো আমি এমন কাজ করব না। এই কথা শুনে কাব্যর মা বলে ওঠে, হ্যাঁ, তোকে মাফ করতে পারি, কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে তুই পরীকে নিজের বউ হিসাবে মানবি। মা, বিশ্বাস করো, ওকে আমি পতি। কথাটি শেষ না করতেই মা বলে ওঠে, শোন বাবা, মানুষের মতন মানুষ দেখতে অনেক থাকে, ঠিক তেমনই হয়তো দেখতে পড়িও। তাই বলে তুই কি এমন শাস্তি দিবি মেয়েটাকে? আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখি পরি সেই মেয়েটি কিনা, নাকি অন্য কেউ আছে এর পেছনে। যখন সিদ্ধান্ত নিবি তখনই তোকে মাফ করব আমি, তার আগে না। এই কথাটি শুনে কাব্য আবারও সেই পতিতালয়ে চলে যায় সেই নারীর খোঁজে। গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে যখন খুঁজে পায় না তখন কাব্য মন খারাপ করে একটি দোকানে বসে চা খাচ্ছে আর চারদিকে তাকাচ্ছে। ঠিক সেই সময় কাব্য দেখে ওই মহিলাকে, যে কিনা একটি রিকশায় করে যাচ্ছে। এটা দেখি কাব্য চা ফেলে তার দিকে ছুটতে থাকে। প্রায় 4 মিনিট পরে সেই রিকশাটিকে দৌড়ে ধরে ফেলে। কাব্য বলে, এই মামা, রিকশা দাঁড় করাও। কাব্যের কথা মতো রিকশাটি দাঁড় করায়, আর সাথে সাথে মহিলাটি বলে ওঠে, এই, আপনি এমন করে রিকশার সামনে আসলেন কেন? কাব্য বলে, আমাকে চিনতে পারছেন? আপনি সেই মহিলা না পতি। কথাটি শেষ করতে পারে না। হ্যাঁ, আমি সেই মহিলা, কিন্তু আমি আর এখন ওসব কাজ করি না, আমার বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? হয়েছে কোনো একখানে, কিন্তু এসব আপনি জানতে চাচ্ছেন কেন? এরপরে কাব্য সব কথা খুলে বলে, আর এটা শুনে মহিলাটি হাসতে থাকে। তারপর বলে, এত কিছু হয়ে গিয়েছে? হ্যাঁ, প্লিজ এখন আমার সাথে একটু বাসায় চলুন, আমাকে একটু সময় দিন, কারণ সবাই আমার বউকে ভুল বুঝছে। ঠিক আছে, চলো। এবার কাব্য মিস্টার হাসিবকেও ফোন দিয়ে ডাক দেয়, আবার নদীকেও ডাক দেয়। তারা দুজনেই যেন তার বাসায় চলে আসে। এদিকে এই সব কথা বলতে বলতে কাব্য এবং মহিলাটি দুজনেই বাসায় চলে আসে। এসেই কাব্য তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, বাইরে চলে আসো তো, দেখো কাকে নিয়ে আসছি। কাব্যের ডাক শুনে ওর মা বাহিরে আসে। পরীকে নিয়ে কোথায় গিয়েছিলি? আমি তো একটু আগেই পরীকে রুমে দেখলাম। এটা পরি না মা, এটা সেই মহিলা যার কথা বলেছি তোমাকে। এটা শোনার পরে তো কাব্যের মা বেহুশ, কারণ চেহারায় এত মিল কেমন করে, কি করে, কি এটা পরি না? না। ঠিক তখনই পরিও বাইরে চলে আসে। এসেই তো নিজেও অবাক, কারণ এটা আবার কে? এই যে পরি, দেখো তো চিনতে পারো কি না? পরি বলে, আরে আমার মতন দেখতে উনি, এসব কি? কাব্য বলে,
বলেছিলাম না তোমার মতোই দেখতে হুবহু একজন আছে। পরী বলে, ও তার মানে ওই জায়গায় উনি কাজ করেন? করতো, এখন করে না। ঠিক এই টাইমে হাসিব ও নদী দুজনেই চলে আসে। নদী বাড়ির ভিতরে এসেই দেখে যে দুটো পরী দাঁড়িয়ে আছে। নদী বলে, কাব্য, এখানে দুজন দেখতেই তো একই রকম, পরীরা কি আপন বোন দুজনে? কাব্য বলে, ওয়েট, সব বলবো, তার আগে হাসিব তুই বল, এখানে কি বুঝছিস? হাসিব বলে, কি আর বুঝবো, দুজনেই দেখতে একই রকম। কাব্য বলে, একজন হলো আমার বউ পরী, আর একজন হলো সেই পতিতালয়ের মহিলাটি। হাসিব বলে, ও সেটাই তো, দেখতে তো হুবহু একই রকমের, বোঝাই যাচ্ছে না। এদিকে কাব্যের মুখে বউ কথাটি শুনে নদী হতবাক হয়ে যায়। নদী বলে, তোমার বউ মানে? হ্যাঁ, পরী আমার বউ হয়। কেমন করে, কিভাবে? কাব্য বলে, শোনো তবে কাহিনী। এটা বলে কাব্য সব কিছু বলতে থাকে নদীকে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই সব শুনে নদী কি বলবে সেটা বলার ভাষা খুঁজে পায় না। কাব্য বলে, আমাকে মাফ করে দিও নদী, জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার মায়ের কথা কখনো অমান্য করতে পারবো না। নদী বলে, ও ঠিক আছে। এই কথাটি বলে নদী কান্না করতে করতে বাড়ি থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে হাসিবও নিজের ভুলটা বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। কাব্য বলে, মা, আমাকে এখন তো মাফ করে দাও। এমন সময় সেই মহিলাটি বলে ওঠে, আন্টি, মাফ করে দেন আপনার সন্তানকে, সে অনেক ভালো। আর হ্যাঁ, আমি আসি এখন, আমার স্বামী ফোন দিয়েছিল। কাব্য বলে, হ্যাঁ ঠিক আছে। পরী বলে, মা, মাফ করে দাও তোমার সন্তানকে, ও তো ওর ভুলটা বুঝতে পারছে, দাও না মাফ করে মা। ঠিক আছে, মাফ করব, কিন্তু আমি এই বছরই নাতিপুতির মুখ যেন দেখতে পাই। কাব্য বলে, হ্যাঁ চেষ্টা করব। যা, মাফ করে দিয়েছি, এখন পরীর কাছে মাপ চা তুই। পরী, আমাকে মাফ করে দাও প্লিজ। মাফ করব, তবে আমারও একটু শর্ত আছে। যেমন? প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যেতে হবে, আবার আমাকে আর মাকে রেস্টুরেন্টে খাওয়াতেও নিয়ে যেতে হবে। আমি রাজি। হ্যাঁ, তাহলে মাফ করে দিয়েছি। বাপ রে, কি চাপ বউ আর মায়ের! এই কথাটি শুনে সবাই হাসতে থাকে, আর এইভাবেই শুরু হয় পরী ও কাব্যের নতুন এক জীবন। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।